আসার অনেকক্ষণ পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে একটু একসাথে আনন্দও লাগছিল, আবার একটু ভয়ভীতিও লাগছিল। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা আসলে মনে হচ্ছিল যে একটা ছেলে খেলার মতোই আমরা হয়ে গিয়েছি কিনা, যেখানে চাইলেই সংবিধানকে সংশোধন করা যায়, চাইলেই গণ অভ্যুত্থানে ডাক দেওয়া যায়, হ্যাঁ, যা কিছু মন চায় আমরা হয়তো করতে পারবো। অ্যামেন্ডিং আমরা একটা ডেরাইভেটিভ ফোর্সের মাধ্যমে আসছি। শিশির মনিবের বক্তব্য কাউন্টার করা মুশকিল, কারণ সোশ্যাল মিডিয়াতে একঝাঁক সমালোচনার মধ্যে পড়তে হবে। যাই হোক, তাও বলি, আপনারা যদি বাধ্য করতে বলেন যে কমিশন কেবলমাত্র একটা প্রস্তাব এবং সেটা হচ্ছে আপনার দলের প্রস্তাব, তাহলে এটা ঐক্যমত্য নয়। আপনি আপনার দলের অবস্থান বলেছেন আগে, এখনো বলুন, অসুবিধা নেই। প্রত্যেকেই প্রায় ওই দলের জায়গায় চলে যাচ্ছেন আনফর্চুনেটলি। বলুন বরঞ্চ কোন জায়গা। আমি বারবার বলছি ঐক্যমত্যের জায়গাগুলি তৈরি হচ্ছে। রেফারেন্ডামের ব্যাপারে কম বেশি এখন সকলেই প্রায় একমত, কম বেশি। প্লিজ ডোন্ট টেক ইট লিটারেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘদিন পরে আলোচনায় আসছি। আসার অনেকক্ষণ পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে একটু একসাথে আনন্দও লাগছিল, আবার একটু ভয়ভীতিও লাগছিল। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা আসলে মনে হচ্ছিল যে একটা ছেলে খেলার মতোই আমরা হয়ে গিয়েছি কিনা, যেখানে চাইলেই সংবিধানকে সংশোধন করা যায়, চাইলেই গণ অভ্যুত্থানে ডাক দেওয়া যায়, হ্যাঁ, যা কিছু মন চায় আমরা হয়তো করতে পারবো। অ্যামেন্ডিং আমরা একটা ডেরাইভেটিভ ফোর্সের মাধ্যমে আসছি। শিশির মনিবের বক্তব্য কাউন্টার করা মুশকিল, কারণ সোশ্যাল মিডিয়াতে একঝাঁক সমালোচনার মধ্যে পড়তে হবে। যাই হোক, তাও বলি যে আমরা অ্যামেন্ডিং পাওয়ার, কনস্টিটিউয়েন্ট পাওয়ার যদি পেয়ে গিয়েছি, তার ভিত্তিতে ডেরাইভেটিভ ফোর্স হিসেবে আমরা এখানে এসেছি। তো রাজবাড়ী 2 আসন থেকে যে আমি গণসংযোগ চালাচ্ছি, নিজেকে এমপি মনে হচ্ছিল যে হয়তো আমার সেই পাওয়ারটা আছে, চাইলেই সংবিধান, জনগণের ভোট ছাড়া নির্বাচিত হতে পারবো, সংবিধান সংশোধন করতে পারবো। যাই হোক, আমার হয়তো বোঝার ভুল থাকতে পারে। আমি শুনে ঐক্যমত্য কমিশনের সহসভাপতির সুবিধার্থে আমাদের দলের কিছু পজিশন আমরা স্পষ্ট করতে চাই। পয়েন্ট বাই পয়েন্ট আমি নোট করেছি, লিখেছি। 1 নম্বর হচ্ছে, আপনারা সরকারের কাছে একাধিক, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একাধিক বিকল্প প্রস্তাব দেওয়ার কথা বলেছেন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। এখানে আমাদের মতামত হচ্ছে, একাধিক বিকল্প প্রস্তাব যদি দিতে হয়, তাহলে অবশ্যই সেই একাধিক বিকল্প প্রস্তাবগুলোর ব্যাপারেও ঐক্যমত্য থাকতে হবে। তাছাড়া যদি আপনারা শুধু একাধিক বিকল্প প্রস্তাব দিয়ে দেন প্রস্তাবগুলোর ঐক্যমত্য ছাড়া, এবং মাননীয় প্রধান উপদেষ্টা পিক অ্যান্ড চুজের ভিত্তিতে যে কোনো একটাকে চুজ করেন, তাহলে তিনি হয়তো বিতর্কিত হয়ে যাবেন। ইন্টারজেক্ট করব। জি জি জি, ধন্যবাদ। এটা কমিশন প্রথম থেকে বলেছে। তার কারণ হচ্ছে এই কমিশনের এই রাইট নাই যে গভর্নমেন্টকে ডিকটেট করতে পারে। আমি বলেছি ডিকটেট করব আমরা। আপনারা 30টি দল একত্রে আসেন, আমি আপনাকে অ্যাসিওর করছি কমিশনের সহসভাপতি হিসেবে যে আপনারা 30টি রাজনৈতিক দল যদি একত্রে আসেন, একটি সমাধান দেন, আমরা কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলবো যে এটাই একমাত্র সমাধান। সেক্ষেত্রে কমিশন, একটু আগে আপনারাই বলছেন যে কমিশন যেন তার পাওয়ারটা এক্সারসাইজ করে। আমরা বলেছি যে 6টা প্রস্তাব দিয়েছেন, 6টা থেকে কমিয়ে আসুন। আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, তারা প্রস্তাব দিয়েছেন। আপনি এই প্রশ্ন যদি করছেন যে আমরা একাধিক প্রশ্ন দিতে হলে ঐক্যমত্য তৈরি হবে, তাহলে তো ঐক্যমত্য আগেই হতো। এটা তো আনরিয়েলিস্টিক সাপোজিশন একটা। এই প্রপোজিশনটা ঠিক নয় যে কমিশন কোনো প্রস্তাব দিতে হলে এটা সকলকে একমতে নিয়ে আসতে হবে। সকলে যদি একমতে আসতেই পারতেন আপনারা, তাহলে তো একটাই প্রস্তাব হতো। সেটা তো, তাহলে তার ঐক্যমত্য কমিশন আলাদা কোনো প্রস্তাব করতেই হয় না। ফলে আপনার এই বক্তব্যের মধ্যে সেলফ কন্ট্রাডিকশন আছে। আপনারা যদি আপত্তি করতে চান, আপনারা যদি বাধ্য করতে বলেন যে কমিশন কেবলমাত্র একটা প্রস্তাব এবং সেটা হচ্ছে আপনার দলের প্রস্তাব, তাহলে এটা ঐক্যমত্য নয়। আপনি আপনার দলের অবস্থান বলেছেন আগে, এখনো বলুন, অসুবিধা নেই। প্রত্যেকেই প্রায় ওই দলের জায়গায় চলে যাচ্ছেন আনফর্চুনেটলি। বলুন বরঞ্চ কোন জায়গা। আমি বারবার বলছি ঐক্যমত্যের জায়গাগুলি তৈরি হচ্ছে। রেফারেন্ডামের ব্যাপারে কম বেশি এখন সকলেই প্রায় একমত, কম বেশি। প্লিজ ডোন্ট টেক ইট লিটারেলি। দ্বিতীয় বিষয় হচ্ছে 106-এর কথা কেউ বলছেন, সেটার জায়গাও কিছু দেখা যাচ্ছে মুভমেন্ট হচ্ছে। আরেকটা হচ্ছে কনস্টিটিউশন অর্ডারের ব্যাপারে ডিফারেন্সেস আছে। এই তো, আসেন সেগুলি নিয়ে আলাপ করি। টন্টিং আদার পিপল ইজ নট গোয়িং টু ওয়ার্ক। মাননীয় সহসভাপতি, আমি যদি আরেকটু বলি যে আমাদের যে বক্তব্যটা ছিল যে যেই প্রস্তাবগুলোই আপনারা একাধিক বিকল্প প্রস্তাব দিতে পারেন, তবে যেই প্রস্তাবগুলো দিবেন সেই প্রস্তাবগুলোর ভিতরে যদি ঐক্যমত না থাকে রাজনৈতিক দলগুলোর, তাহলে হয়তো, আমি এটা আমাদের কথা বলছি, এটা আসলে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত, হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা বিতর্কের মুখে পড়তে পারেন। 2 নম্বর বিষয় আমরা যেটা বলবো, দেখেন, আমরা সংবিধানকে যেভাবে সংশোধন করতে চাই, এখন এটাকে যে নামেই ডাকি, সংশোধিত সংবিধান, নতুন সংবিধান, সেটা গণপরিষদ করি, গণভোটের মাধ্যমে করি বা জাতীয় সংসদের মাধ্যমে করি, পুরো ব্যাপারটার মূল জিস্ট কিন্তু একটাই, যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়া বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই যেতে চাই। এক্ষেত্রে আমরা বাংলাদেশের জন্মলগ্নের কথা যদি একটু স্মরণ করি, দেখেন তখনও কিন্তু এই যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারা একটা গণপরিষদ গঠন করেছিলেন এই ভূখণ্ডের জন্য। লস কন্টিনিউয়াস অ্যান্ড এনফোর্সমেন্টের মাধ্যমে তারা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে
রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এগুলো তারা গঠন করেছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। এরপরে দেশ স্বাধীন হলো, একটা নতুন সংবিধান হলো, তার অধীনেই কিন্তু নির্বাচন হয়েছিল। সুতরাং সব কিছুই কিন্তু আইনগতভাবেই হয়েছিল এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। আমাদের দলের বক্তব্য হলো আমরা এমন কোনো পজিশন ক্রিয়েট করতে চাই না যেটা নজির দেখে যে কেউ 2 বছর 5 বছর পরে বলতে পারে আজকে আর একবার সংবিধান এভাবে আমরা সংশোধন করতে পারি। এবার আসেন গণভোটের ব্যাপারে আমাদের যেই প্রস্তাবনা। গণভোটটা 84টা পয়েন্টে আমাদের এখানে আলোচনা হয়েছে, 84টা পয়েন্টে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট হয়েছে। এতগুলো বিষয় তো আসলে গণভোট করা সম্ভব নয়। গণভোটের ব্যাপারে আমাদের প্রস্তাবনা যেটা, জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট এই প্রশ্নে করা যেতে পারে যে গণভোটের পক্ষে আমরা আছি কিনা, কারণ পরবর্তী সংসদ তাহলে একটা আর একটা মানে লায়াবিলিটির মধ্যে আছে বা আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে যে এটা জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। কেন এটা বলছি? এই যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা হচ্ছে বা ঐক্যমত কমিশনের মেয়াদ বললো, কেন বললো, এটা প্রেক্ষাপট কিন্তু আমরা এখানে সকলেই জানি। আমাদের রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থাহীনতা, যে সরকার ক্ষমতায় আসবে তারা হয়তো বাস্তবায়ন করতে পারবে না, সবাই একটা নিশ্চয়তা চাচ্ছিল, আইনগত নিশ্চয়তা চাচ্ছিল যে পরবর্তী সংসদ যেন বাস্তবায়ন করতে পারে। সেই প্রশ্ন থেকেই কিন্তু গণভোটের ব্যাপারটা এসেছে এবং আমরাও একই বক্তব্য দিচ্ছি। যদি গণভোট করতে হয় জাতীয় সংসদ নির্বাচনের দিন এই প্রশ্নেই গণভোট করতে হবে যে এই জুলাই পক্ষে আমরা আছি কিনা। যদি জনগণের পক্ষে রায় আসে, অবভিয়াসলি যে দলটা ক্ষমতায় যাবে তার পক্ষে রায় আসবে, তারা পরবর্তী সংসদে সেটা বাস্তবায়ন করবে। গণভোট আগে আয়োজন করা যে ব্যাপারটা বলা হচ্ছিল, আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি গণভোট বা এই জাতীয় কোনো কিছু যদি জাতীয় নির্বাচনের আগে আয়োজন করতে হয় তাহলে সেটা অবশ্যই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করবে। সর্বশেষ আমি আরেকটা কথা বলবো, সুপ্রিম কোর্টের মতামতের কথা আমরা আবারও বলেছি এবং এইটা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে খুব বেশি জটিলতা দেখছি না, কারণ এই সরকার বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে পারে কিনা বা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে কিনা এটাকে আমরা আদালতে যেতে পারি না। এটার সাথে এটা এখানে আমরা সমস্যা দেখছি না এবং আমরা সেখানে সুপ্রিম কোর্টের মতামত নিতেই পারি। সুতরাং আমি মনে করছি যে আমাদের যে প্রস্তাব আমাদের যে অবস্থানগুলো রয়েছে গণভোটের ব্যাপারটা এবং সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার ব্যাপারটা আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।